পিসিআর একটা 21 মিলিমিটার অ্যাভারেজ জেস্টেশনাল এজ দিয়েছে, আমরা আলাদা আলাদা করেও দিতে পারি। আর ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট ইন ইচ ফিটাল বোন, সোনোগ্রাফি ইডিডি এটা আছে, অ্যাডমিশন নর্মাল। এখানে একটা জিনিস ফার্স্ট প্রেগনেন্সিতে অনেকে অনেক সময় ভুল করে, সেটা হচ্ছে যে সিস্ট আর কর্পাস লুটিয়াম সিস্ট। প্রেগনেন্সি উইথ সিস্ট কিন্তু থাকে, নর্মালি হচ্ছে কর্পাস লুটিয়াম থাকে, ঠিক আছে। কর্পাস লুটিয়াম সিস্টটা থাকবে, তো এখানে রিং অফ ফায়ার বলে একটা জিনিস আছে, ওটা থাকে। Gravid containing a when outline gestational sac with the fetal bone inside. CRL markers sac which corresponds to 10 weeks and 0 days. Gestational sac and normal. Common to intrauterine single live pregnancy about 10 weeks and 0 daily. তাহলে ফার্স্ট ট্রাইমাস্টারে আমরা কি কি মাপলাম? Gestational sac, CRL, yolk sac. Gestational sac, CRL, yolk sac, এই তিনটা জিনিস আমরা মাপলাম। তাছাড়া আর কি দেখি আমরা এখানে? ফিটাল হার্ট রেট প্রেজেন্ট or absent, yolk sac এর অ্যাবনর্মাল কিছু বললাম। ফার্স্ট ট্রাইমাস্টারে কিন্তু যে ফার্স্ট ট্রাইমাস্টারে ঠিক না, 12 থেকে 16 সপ্তাহ পর্যন্ত আমরা অ্যানোমালি স্ক্যানে একটা স্ক্যান দেখাই, সেটাকে বলে এমটি স্ক্যান। হ্যাঁ, অন্যান্য জিনিসও দেখি, কিন্তু নুকাল ট্রান্সলুসেন্সিটা দেখি। নুকাল ট্রান্সলুসেন্সিটা এটা হচ্ছে নর্মাল প্রেগনেন্সি আল্ট্রাসাউন্ডের ক্লাস না, বুঝছো? এটা করে সেভ করা আছে, আমি ক্লাসকে পাঠাই দেবো। না না না, আমি পোস্ট করে দিয়েছি। এদিকে কোনো নর্মাল ইয়ে আছে বিমলের, আমার ছবি তো দেখাবো। ওরা তো প্রেগনেন্সি ক্লাস, ওরা হচ্ছে বলতেছে যে অ্যানোমালি না, অ্যানোমালি পরে প্রেগনেন্সিতে নর্মালি অনেক কিছু শেখা দরকার, থিওরি অনেক কিছু শেখা দরকার। তো নর্মালি প্রেগনেন্সি যে ক্লাসগুলো আছে কি এখানে সেভ করা আছে কোনো? হ্যাঁ আছে, হ্যাঁ আমাকে বের করে দাও। ওর ফার্স্ট ক্লাস ওগুলো তো আমরা কত 4-5 ক্লাস না ওটা আগে হচ্ছে ক্লাস করছি, সিরিয়ালে হবে। প্রেগনেন্সি ক্লাস কটা করেছে? একটা আছে কি পাচ্ছো? একটা ওভাল শেপ, হ্যাঁ, এবং বেলটা হচ্ছে 2-4 মিলিমিটার গেস্টেশনাল স্যাক, ইয়োক স্যাক, এই যে ট্রান্সপোর্ট সেমি ট্রান্সপোর্ট ইয়োক স্যাক, খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে ইয়োক স্যাক, এটা কিন্তু সলিড যদি হয়ে যায় তাহলে কিন্তু অ্যাবনর্মাল, ঠিক আছে। এরপর হচ্ছে হার্টবিট 6.5 থেকে 6 থেকে 6.5 অলবার আসতেই হবে। হার্টবিট 110 টাইমস এ মিনিট, তখন কিন্তু একটু স্লো থাকে হার্টবিটটা। নর্মালি পরবর্তী সময় আমরা 120 থেকে হচ্ছে 160 আর আপার লেভেল হচ্ছে 180 পর্যন্ত পাই। তাহলে অ্যারিথমিয়া বলবো না আমরা, কিন্তু যদি হচ্ছে এই আর্লি প্রেগনেন্সিতে 110 পর্যন্ত থাকে, একটু স্লো। ম্যাম
আরবি আছে অ্যাডভান্স সায়েন্স ও আচ্ছা আচ্ছা আরবি প্রেগনেন্সি এবং লেট প্রেগনেন্সি যদি তোমার নর্মাল শীত আছে ম্যাম আমার শীত আছে তো বের করে দিই অ্যাডভান্স পিঠে করে সমস্যা না নিচে আছে হ্যাঁ এই রোহিত সাহেব জান ওই যে আশিস স্যার নাকি এ করবেন তাহলে আমরা কিন্তু প্রেগনেন্সিটা ডিটারমিন করি দুটো জিনিস দিয়ে দুটো দুটো ট্রান্সডিউসার দিয়ে আমরা প্রেগনেন্সি দেখি আর্লি প্রেগনেন্সি লেট প্রেগনেন্সি আমরা লেট প্রেগনেন্সি দুটো ট্রান্সডিউসার দিয়ে দেখি ট্রান্সডিউসারগুলো বা প্রবগুলো এগুলো কোন কোন প্রবলেম ডিপেন্ড করে 3 মাস পর্যন্ত আমরা টিভিএসটাও ইউজ করি একটা সময় টিভিএস করতে যাবো না আর্লি প্রেগনেন্সি এটা এখন সব জায়গায় প্রায় অ্যাবডোমিনালটাও করি টিভিএসটাও করি টিভিএস গাইনি মানে গাইনোকোলজিস্টরা টিভিএসটাই প্রেফার করে আর্লি প্রেগনেন্সিতে এখন আর কোনো আগে বলতো যে গ্রামের পেশেন্ট কোনো ধরনের অ্যাবর্শন হয়ে গেলে এটা ভয় করতো 5-7 বছর এখন সব জায়গায় করে ওয়ার্ল্ড ওয়াইড তো করেই আমাদের দেশেও করে তাহলে টিভিএস প্রব অ্যাবডোমিনাল প্রব দুটাই এবং আমাদের প্রেগনেন্সি 26 সপ্তাহ 28 সপ্তাহ পর্যন্ত ফুল ব্লাডার হলে খুব ভালো হয় এবং শেষের দিকে ব্লাডারটা হচ্ছে ফুল ব্লাডার না হয়ে পার্শিয়ালি ফুল ব্লাডার বা এমটি ব্লাডার হলে ভালো হয় তো ফুল ব্লাডার আমরা এখন তখনই ফুল ব্লাডার আমরা তখনই হচ্ছে লাগে যদি আমরা প্লাসেন্টা প্রিভিয়া দেখতে চাই আমি ফার্স্ট ট্রাইমাস্টার থেকে একদম ক্লাসটা পর্যন্ত বলছি তোমাদের মাথায় যদি সমস্যা হচ্ছিল তো তোমাকে এখানে ডিসিশন আছে একটা নিউক্লিয়াসটা বালতি দেখাচ্ছে অনেক তাই না ব্লাডার 28 উইকস পর্যন্ত হ্যাঁ 28 উইকস বা 26 সপ্তাহ কারণ ব্লাডার যদি ফুল হয় তাহলে জিনিসটাকে এতটা তোমার সুন্দরভাবে উইন্ডোটা আমরা পাই ব্লাডারের মধ্যে দিয়ে দেখার আবার লেট প্রেগনেন্সিতে ফিটাসটা যখন অনেক বড় হয়ে যায় ব্লাডার ফুল হলে তখন প্রবলেম করতে অসুবিধা হয় এবং মা সবসময় বলবে যে আমার প্রস্তাব লাগছে আমার ব্যথা করছে দরকার জাস্ট এর জন্য সেই জন্য লেট প্রেগনেন্সিতে আমরা বলি ব্লাডার এভাবে করে আসতে পেশেন্টকে আমাদের সাথে যে সময় অ্যাটেন্ডেন্ট থাকে তাদেরকে আমরা এভাবে ইনস্ট্রাকশন দিই আনলেস আমাদের সন্দেহ হয় যে প্লাসেন্টা প্রিভিয়া থাকতে পারে কারণ প্লাসেন্টা প্রিভিয়া তো ব্লাডারের ভ্যাজানার ওপরে সরি সার্ভিক্সের ওপরে তো প্লাসেন্টা প্রিভিয়াটা দেখা যাচ্ছে মনে হচ্ছে যে সার্ভিক্সের ওপর প্লাসেন্টাটা তখন আমরা কনফার্ম হওয়ার জন্য ফুল ব্লাডার হলে হয় কি সার্ভিক্সটাকে পুশ করলে যদি এটা যদি কমপ্লিট মনে হয় দেখে এমডি ব্লাডারে তাহলে এটা সরে যায় অনেক সময় সরে গিয়ে তাহলে কমপ্লিট প্রিভিয়া না লো লাইন প্লাসেন্টা হ্যাঁ এটা প্লাসেন্টা প্রিভিয়া দেখার জন্য আমাদের ফুল ব্লাডারটা দরকার হয় আমরা যদি সন্দেহ করি তখন আমরা পেশেন্টটাকে আরেকবার আমরা ব্লাডারটা ফুল করে আসতে বলবো তো নর্মালি হচ্ছে প্রপ করার জন্য অসুবিধা হয় এত বড় ব্লাডার তার মধ্যে আবার এত বড় প্রেগনেন্সি সেই জন্য আমরা লেট প্রেগনেন্সিতে 28 সপ্তাহ পরে করতে পারি অনেক সময় 26 সপ্তাহ পরেও আমাদের দেখতে অসুবিধা হলে আমরা এভাবে করতে পারি 28 সপ্তাহ পর্যন্ত বা 26 থেকে 28 সপ্তাহ পর্যন্ত আমাদের ফুল ব্লাডারটা লাগে এমনকি ফুল ব্লাডার যদি না থাকে ব্লাডার যদি ভালো মতো ইয়ে না হয় তাহলে জেস্টেশনাল সাক তুমি 5 উইক্সে আদৌ দেখতে পাবো না এত বেশি ইম্পর্টেন্ট এটা আর্লি প্রেগনেন্সিতে স্পেশালি তোমার ফার্স্ট ট্রাইমাস্টারে কোনো কিছু
লাখ 30 লাখ অনেক ধরনের মেশিন আছে, তো ওদের সাধারণত ওদের ওই সিস্টেমগুলো অনেক পরিষ্কার, ওখানে কিন্তু অনেক ভালো বোঝা যায়। টিচিং অর্গানাইজেশনে অতটা বেশি দেওয়া হয় না, আমাদের সব স্টুডেন্টরা এসে করতে থাকে, বেশি নষ্ট হতে চান্স থাকে সব ইনিশিয়াল স্টেজে সলিউশনের একটা মেশিনে তোমার কিবোর্ডে থাকে, নবরোজি তোমরা করছো কিছু কিবোর্ডে থাকে, সফটওয়্যারের মতো কিবোর্ড থাকে, মানে স্ক্রিন টাচ কিবোর্ড থাকে প্লাস নর্মাল কিবোর্ড থাকে। এই কারণে তোমার হচ্ছে ওটা অনেক কমপ্লিকেটেড, ইউজার ফ্রেন্ডলিও না। শুরুতে শিখতে গেলে ওটা তোমার মাথায় ঢুকবে না। শুরুতে হচ্ছে খুব প্রিমিটিভ মেশিন দিয়ে শেখাটা হচ্ছে, এটা একটা ট্রিকও বলে। বিভিন্ন সেন্টারগুলো সবসময় সব যে কোনো সেন্টার মেশিন একটু প্রিমিটিভ মেশিন থাকে, কম নব কম ফাংশন, জাস্ট হচ্ছে ম্যানুয়াল সবগুলো, ম্যানুয়াল গাড়ি আর অটো গাড়ি। তো যাই হোক, আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে 5 সপ্তাহের জিএস, হ্যাঁ। আর তারপরে হচ্ছে এই নেক্সট ছবিতে দেখছি ইউসেফ ফিটাল পোল, সুন্দর দেখতে পাচ্ছি তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের 6 সপ্তাহ 7 সপ্তাহ ফরওয়ার্ডে। এখানে যে স্যাকটা দেখছি কেমন বাঁকা বাঁকা না স্যাকটা, এই স্যাকটা কিন্তু আমরা মাপবো, যেন যদি এই বরাবর মেপে দিই তাহলে তো এটা অনেক বড় মানে তাহলে ইউনিটি সঠিক আসবে না। আবার যদি এইটুকুটা মাপি স্যাকের তাহলে আমাদের ইউনিটিটা ভুল আসবে। এটা একটা মিন স্যাক, এখান থেকে নিয়ে আমরা একটা অনুমান মাপবো, অথবা 3টা ডায়ামিটার নিয়ে আমরা ওটাকে 0.5 টু লেভেল করে মেশিন অটোমেটিক ডায়ামিং স্যাক ডায়ামিটার বা এই কোনা দিয়ে মেপে নিলাম আমরা, যে এটা একটা অ্যাভারেজ হবে, তাহলে আমাদের মোটামুটি ডেটিংটা ঠিক আসবে। এখন এটা হচ্ছে how can we say GS is viable or not, মানে viable pregnancy কিনা, হ্যাঁ। and it is 0.6 weeks fetal heartbeat, but earlier that we confirm GS viable or not by seeing fetal bone. যদি এত বড় একটা gestation আছে আর যদি fetal bone না থাকে তাহলে আমরা ব্লাইন্ডেড ওভাম হিসাবে কাউন্ট করি। When we call it blinded ovum, তোমরা বলো একটু, আমি শুনি। এখন আমি কিছু বললাম। Gestational sac যদি 25 মিলিমিটার মতো হয় তাহলে এটা নর্মাল। আর gestational sac 25 মিলিমিটার কিন্তু কোনো ফিটাল পোল নাই, তাহলে 25 মিলিমিটার উপরে উপরে, হ্যাঁ, কিন্তু হচ্ছে কোনো ফিটাল পোল নাই, তাহলে ওটা হচ্ছে blinded। বড় একটা স্যাক এবং ফিটাল পোল নাই, ব্লাইন্ডেড ওভাম। অথবা অনেক সময় ফিটাল পোল থাকলেও সেটাতে মানে ইমব্রায়, ফিটাল পোল না বলে ইমব্রায় বলি, ইমব্রায় আছে কিন্তু ইয়াডিস্টিকেট অনেকটা তার মতো এরকম দেখা যায়। ওটাকে আমরা এস্টাবলিশন বা ব্লাইন্ডেড ওভাম বলি। এস্টাবলিশন সাধারণত ব্লাইন্ডেড ওভাম বলি এই কারণে যে সিআরএলটা না থাকে, আর যদি সিআরএল আছে কিন্তু সিআরএলটা হচ্ছে পেড ফিটাস, তখন আমরা হচ্ছে 12 সপ্তাহ ধরে তখন এস্টাবলিশন বললাম। এটা আর্গুমেন্টগুলো ক্যারেক্টার আছে কিন্তু মানে ভাইবল না, প্রেগনেন্সিটা প্রেগনেন্সি হয়েছে বাট ভাইবল না। এটা ফলো আপ যদি আমরা যে 7 দিন পরও যদি একই অবস্থা দেখি তাহলে এটা কনফার্ম, বা 2-3 দিন পর ফিরে আসবে কিন্তু, কারণ পেশেন্ট অনেক সময় এই ফলো আপটা দেওয়ার একটাই কারণ যে আমরা পেশেন্ট বাংলাদেশি পেশেন্টও খুব মানে সেন্টিমেন্টাল, তারা তাদেরকে যদি মানে ইনস্ট্যান্ট বলা যায়, এত পেশেন্ট শকটা নিতে পারে না, বিশেষ করে আমাদের স্টেজে। এই জন্য হচ্ছে আমরা ফলো আপ দিয়ে দিই, এগুলো প্রায় পেশেন্ট ম্যানেজ করার আলাদা দিই। তবে একদম 100% কনফার্ম হয়ে যায় আমার তাও সেটা সেই ক্ষেত্রে সেটাও বলা মুশকিল হয়ে যায়। আমার থার্ড হচ্ছে ফিমেল, এমন হাওয়া আরম্ভ করে দেয় অনেকে, সময় করে না বাট অনেক সময় করে, সেটাকেও কায়দা করে আমাদেরকে ফিমেল যদি জেন্ডার বলতেই হয়, জেন্ডার বললাম না সেটা আলাদা। তাহলে জিএস এর ডায়ামিটার আমরা 2.5 এর ফলো আপ দেই উইথিন ফর 2 উইকস, 1 উইক পরে আসতে বলতে 2.5 we can wait 12 week to call a blinded ovum। 12 week পর্যন্ত আমরা blinded ovum করতে পারি, early misdiagnosis করতে পারি। But GS diameter is more than 25 millimeter and fetal bone does not appear
6 থেকে 16 সপ্তাহের মধ্যে সিআরএল এর মাপ দিতে পারি আমরা, বাট সাধারণত 12 সপ্তাহের উপরে আমরা পিপিডি আর এফএলএ দিই। সিআরএল এটা 12 সপ্তাহে খুব ভালো ম্যাচিউর হয়ে যায়, এটা একটু আপার রেঞ্জ বলা হয়েছে, 6 সপ্তাহ থেকে 12 সপ্তাহ। কিন্তু 16 সপ্তাহ পর্যন্ত আমাদের সিআরএলটাকে আমরা মাপতে পারবো, মানে পিপিডিএফএল তো সাথে মাপতে পারবো, কিন্তু সিআরএল 16 সপ্তাহ পর আর কোনোভাবে আমরা সিআরএল হিসেবে মাপতে পারবো না, কারণ ওখানে প্রতিটা অর্গান আলাদা আলাদা হয়ে যায়। হেড পেলে বাটক পাবো না, হেড পেলে ওখানে এফএলটা মাপা যাবে না, মানে এত বড় হয়ে যায় একসাথে। ছোট জিনিস তো একটা প্যানোরামা মতো দেখা যায়, কিন্তু বড় হয়ে গেলে তখন আর একটা প্যানোরামাতে আসবে না, একটাতে যদি না আসে, একটা শর্টে যদি না আসে, তাহলে আমরা সিআরএল মাপতেও পারবো না, তাই না? আর্লি প্রেগনেন্সি রিপোর্ট, ইউটেরাস এনলার্জ এন্ড গ্র্যাভিড, এখানে প্লাসেন্টাটা দেখছো, প্লাসেন্টাটা এখানে পোস্টেরিয়র আছে, কিন্তু নর্মালি হচ্ছে প্লাসেন্টাটা তোমার চারিদিক দিয়ে থাকে। এখানে কোনো কোনো ক্ষেত্রে আগে আর্লি বুঝে আসে, 12 সপ্তাহ পরে ইভেন প্লাসেন্টা হচ্ছে 26 সপ্তাহ পর্যন্ত তোমার থিনলি থাকে, একটু থাকে না। প্লাসেন্টারও অনেক অ্যাবনর্মালিটি আছে, প্লাসেন্টা বাইভ্যালেন্ট প্লাসেন্টা থাকে, এগুলো কিন্তু অ্যানোমালির মধ্যে পড়ে। বাইভ্যালেন্ট প্লাসেন্টা থাকে, বাইলোব প্লাসেন্টা থাকে, তারপর হচ্ছে সাকসেন্টুয়েট প্লাসেন্টা থাকে, প্লাসেন্টা অ্যাক্টিভা থাকে, ইভিয়া তো থাকে, প্লাসেন্টা অ্যাক্সেসরি লোব থাকে, প্লাসেন্টা ফিটাল থাকবে 130 থেকে 160। প্লাসেন্টাটা অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র যতক্ষণ না বোঝা যাবে যে শুধু অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র, তো তাছাড়া আনস্টেবল প্লাসেন্টা প্রেজেন্ট আনস্টেবল। সাধারণত ফরম্যাটের মধ্যে তোমার ফার্স্ট ট্রাইমাস্টারে প্লাসেন্টা থাকেই, আনলেস প্লাসেন্টার কোনো প্রবলেম থাকে, প্লাসেন্টা আবার তুমি লিখে দিবা। যদি তোমার ফরম্যাট করে রেখে দেয়, সাবলোজিস্টাই ফরম্যাট করে করে রেখে দেয়, তো যেই সেন্টারে তুমি যাও না কেন ফরম্যাটের মধ্যে প্লাসেন্টা থাকেই না ওখানে, কিন্তু 16 সপ্তাহ পরে প্লাসেন্টাটা থাকে দেখা, বিশেষ করে সেকেন্ড ট্রাইমাস্টারে গিয়ে জিএসএফ সিআরএল এ তো থাকেই না প্লাসেন্টা, তারপর থেকে আনস্টেবল থাকে, 26 সপ্তাহ পর্যন্ত আনস্টেবল থাকে, বাচ্চাটা ঘুরতে থাকে পেটের মধ্যে। 28 সপ্তাহে এসে ফিক্স হয়, কিন্তু 28 সপ্তাহেও কিন্তু একটা ব্রিজ প্রেজেন্টেশন বা একটা ওভিড প্রেজেন্টেশন ঘোরার চান্স থাকে, কিন্তু কম, অনেক কম থাকে। 34 সপ্তাহ গিয়ে মানে পুরোই ফিক্স হয়ে যায়, প্রায় রিভার্সেবল, কিন্তু অনেক আগে পেটের মধ্যে হাত দিয়ে ঘোরাতো একটা ম্যানুয়াল মেথড ছিল, সিজারের কোনো অপশন নাই, এখন তো সব রিস্কেও নেয় না। তারপরে একটা সময় ভেন্টোস ইউজ করতো, একটা সময় ফরসেট ইউজ করতো, এখন কিন্তু ফরসেট ভেন্টোসের ব্যবহার কমাই দিচ্ছে, মানে এগুলোতে তোমার রিস্ক বেনিফিট ক্যালকুলেট করলে মানুষ অনেক ডাক্তারদেরকে দোষ দেয় যে ডাক্তাররা সিজার করে টাকার জন্য। এটা একটা কমন আমাদের বাংলাদেশে হয়ে গেছে, কারণ এটা কিছুটা ম্যালপ্র্যাকটিস তো আমাদের মধ্যে আছে, কিন্তু তার থেকে বড় কথা হলো ভুল বোঝার ভুল। জোর করে আমি একটা যে ফরসেট কেন করাবো, একটা ভেন্টোস কেন করাবো, রোগীদের মাথার মধ্যে কোনো প্রবলেম হতে পারে, বাট কেন ছিঁড়ে ফেলে যেতে পারবো, এই বিষয়গুলো দেওয়ার পরও হচ্ছে ওখানে বাট কেন টিয়ার হতে পারে, রিভিএফ ডেভেলপ করতে পারে, আরভিএফ ডেভেলপ করতে পারে। সুতরাং সিজারে কিন্তু যে কোনো আনকমপ্লিকেটেড জিনিস হলে আমরা নর্মাল করবো, কিছু কমপ্লিকেশন থাকলে সিজারের রিলেটিভ ইন্ডিকেশন থাকে, ঠিক না? সিজারের যদি রিলেটিভ ইন্ডিকেশন থাকে সিজার করাটাই বেটার। সেটা অন্য আমরা সময় ক্লাসে বলবো না, কারণ এখানে আমরা একটা সুন্দর পিপিডি দেখতে পাচ্ছি। এখানে দেখো পিপিডি যে ছবিটা দেখাচ্ছে, সেরেব্রাম নাই, যা আছে ফক্সেটরি আছে মাঝখানে, তারপরে দুটো থ্যালামাস আছে, ভেন্ট্রিকল আছে, তারপরে এখানে ছোট্ট চাকুন একটা স্ট্রাকচার থাকে, ক্যাভাম সেন্টার পেরিসিয়াম, এই জিনিসগুলো থাকবে। এই লেভেলের মাপবো আমরা পিপিডিটা, একটা ইনার থেকে একটা আউটার টেবিল। এটা একটা সুন্দর একটা আইডিয়াল হেড, কিন্তু সবসময় হেড এরকম আইডিয়াল থাকে না। হেডের সাইজ মানে ইনার টেবিল এবং আউটার টেবিল যেটা, সেটার মধ্যে অনেক ধরনের ডিফর্মিটি থাকে। একটু আগে আমরা ফিটাসটা
আমি তোমাদের নর্মাল ক্লাস শিখাচ্ছি ঠিকই, সাথে কিছু অ্যানোমেলিও বলে দিচ্ছি। এই হেডটা যদি হচ্ছে খুব বেশি গোল হয়, তুমি যে কোনো দিকে তুমি যতই টপ করছো সেটাকে গোল পাচ্ছ, তাকে বলা হচ্ছে ব্র্যাকিকেফালি। আর একটু যদি বেশি লম্বা হয় তাকে বলা হচ্ছে ডলিকোকেফালি। তো এগুলো নর্মাল প্রেগনেন্সি, এগুলোকে আমরা পুরোপুরি অ্যাবনর্মাল বলবো না, এগুলো একটা ভ্যারিয়েশন। কিন্তু যখন ডলিকোকেফালি থাকে সাথে অন্য অ্যাবনর্মালিটি থাকে তখন ওটা অ্যানোমালি। এবং বেশি যদি হয়, ডলিকোকেফালি একটা রেশিও আছে, ওটা যদি খুব বেশি চ্যাপ্টা হয় তখন ওইটা রিলিকুল বাচ্চা অটিস্টিক বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। তো মোটামুটি এই আরেকটা জিনিস বলা হয় যে সেকেন্ড ট্রাইমাস্টার থেকে বা থার্ড ট্রাইমাস্টার থেকে আমাদের বেটি বিপিটি আমরা নিচ্ছি, সে তার এলএমপি লিস্ট সে মানে সে ভুল লেগেছে, এলএমপি মনে করতে পারছে না। তো আমরা কিভাবে তাকে ডেট দিব? এসি তিনটা, তাছাড়া আমরা আর কোনো প্যারামিটার নামবো? প্লাসেন্টাটা আমরা রিপোর্ট করি না, কিন্তু রিপোর্ট করতে পারলে, চালু করতে পারলে সেটা ভালো। হেডের মধ্যে চিন্তা করা কিছু মানুষ হেডের মধ্যে হেড সার্কামফারেন্স এইচসি অপশনটা কিন্তু থাকে। অক্সিপিটাল ফ্রন্টাল ডায়ামিটার এখান থেকে ফ্রন্টাল আর এটা অক্সিপিটাল ফ্রন্টাল ডায়ামিটারটাও হবে, আমরা হেড সার্কামফারেন্সটা হবে, অ্যাবডোমিনাল সার্কামফারেন্সের মতো, এগুলো আমরা মানবো। তাহলে আমাদের ডেটিংটা যখন আমাদের কনফিডেন্সের অভাব, যে দেখা যাচ্ছে ফিমেলের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে, বিশেষ করে আইইউজিআর, ইভেন ও যদি এলপি মনেও রাখে, আইইউজিআর এর ক্ষেত্রে আমাদের কি হয়? আইইউজিআর এর ক্ষেত্রে আইইউজিআরটা আমি চালু করি না, বলো এখানে আইইউজিআর এর মধ্যে সিমেট্রিক্যাল আইইউজিআর, অ্যাসিমেট্রিক্যাল আইইউজিআর আছে, ঠিক আছে? এগুলো ডেফিনিশনগুলো সুন্দর করে বাসায় করে পারি, সিমেট্রিক্যাল কাকে বলে, অ্যাসিমেট্রিক্যাল কাকে বলে। আইইউজিআর বলে সাধারণত তোমার হেডের সাথে ফিমার এবং অ্যাবডোমেন, বাচ্চাটার মাথাটা কিন্তু গ্রোথ হচ্ছে ঠিকই, মাথা মানে সে যতই তার পুষ্টির অভাব হোক না কেন, ব্রেনটাকে যদি ডেভেলপ না করে তাহলে সার্ভাইভ করতে পারবে না। সুতরাং ব্রেন ডেভেলপ হোক বা না হোক, মাথাটার কিন্তু শেপটা মোটামুটি ডেভেলপ হয়। সিমেট্রিক্যাল আইইউজিআর বলে সবগুলো মিক্সের একসাথে কিন্তু ডেভেলপ তাড়াতাড়ি অনুযায়ী কম হয়, বাট স্টিল মাথাটা বেশি ডেভেলপ হয়। পিপিটির সাথে ফিমারের একটা গ্রস ডিফারেন্স থাকে, মানে এটা 15 দিনের জন্য বেশি, 2 উইকস, 2 সপ্তাহ বেশি যদি হচ্ছে আমাদের ডিফারেন্সটা পাওয়া যায় না, তখন বলবো যে হচ্ছে এটা আইইউজিআর আছে। বুঝতে পারছো? তুমি কি বুঝতে পারছো? দেখা দেখে মনে ভালো বুঝছে, তুমি বুঝতে পারছো? বলো তো আইইউজিআর কাকে বলে? আইইউজিআর মানেটাই বলো, আমি কি জানি। আপনি জোরে বলো, জোরে বলো। এটা ইউক্রেন গ্রোথ রিটার্ডেশন। হ্যাঁ, এটা ইউক্রেন
মেপে উইক পাচ্ছে হলো যে 26 সপ্তাহ বা 28 সপ্তাহ, কিন্তু ফিমার যখনই মাপতেছি আমাদের তো ইডিডি দিতে হবে, ফিমার যখনই মাপছি তখন দেখতেছি যে ওটা 26 সপ্তাহ, কিন্তু হেড মাপলে দেখা যাচ্ছে 28 সপ্তাহ। এত গ্রস 2 সপ্তাহের ডিফারেন্স, 2 উইকসের যদি ডিফারেন্স হয় তাহলে অনেক বড় ডিফারেন্স না। 4-5 দিন একসেপ্টেবল ফিমারের থেকে হেড পিপিডি 4-5 দিন, এক সপ্তাহটাও কোনো রকম মেনে নেওয়া যায়। হ্যাঁ, 2 সপ্তাহ ডিফারেন্সে বেশি যদি হয় তখন আমরা বলবো যে আইইউজিআর আছে, এবং সেই সাথে আমরা প্লাসেন্টা এবং ফ্লুইড এবং অন্যান্য জিনিসগুলো দেখবো যে পেটটাও ছোটো, মাথাটা বড়, ডায়াবেটিসের হিস্ট্রি থাকে, মানে হাইপার টেনশনের হিস্ট্রি থাকে, তখনই কিন্তু অ্যানোমেলি চেক করতে হবে, বা লেট এজ থাকে, ঠিক আছে, বা আগের ডায়াগনস্টিক হিস্ট্রি আছে, বা মাদারের অন্য কোনো ডিজিজ আছে, আন্ডারলাইন কোনো রেনাল কিডনি ডিজিজ হোক, হার্ট ডিজিজ হোক, মাদারের অক্সিজেন ইনসাফিসিয়েন্সি হয়, এরকম কিছু হলে আমাদের গ্রোথ যদি রেস্ট্রিকশন হয় তখন আমরা অক্সিজেন, হ্যাঁ, আমরা ডিফারেন্সটা পাবো ফিমারের থেকে। অ্যাবডোমিনাল সার্কামফারেন্স পাবো, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স এবং ফিমার আমাদেরকে ডেট দিচ্ছে যে এই ডেটটা হ্যাঁ 26 সপ্তাহ 20 সপ্তাহ, কিন্তু বিপিডি মাপলে আমরা পাচ্ছি 28